লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি জানি এতে হয়তো আমাদের ব্যবসার সম্মানহানি হবে, আমাদের পরিবারের সম্মান নিয়ে টানাটানি হবে, ইন্দ্রবাবুর মানহানি হবে, কিন্তু একটা কথা আমি হলফ করে বলতে পারি, ইন্দ্রবাবু নিজের কাছে ছোট হয়ে যাবেন না বাবা। রাখো, তোমার যত সব এই ফালতু যুক্তি দেওয়া বন্ধ করো মিতুল। তোমার কি মনে হয় একটা ছেলে জেলে বসে থেকে নিজেকে নিজের চোখে উচ্চতায় নিয়ে যাবে, তাতে কার কি লাভ হবে? তার নিজের লাভ হবে? লাভ হবে। আপনারা সবাই একটু আমার কথাটা মন দিয়ে শোনার চেষ্টা করুন। আমি বুঝতে পারছি আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন, ভাবছেন আমার জন্য ইন্দ্রবাবু কষ্ট পাচ্ছে, কিন্তু এই কষ্টটা সাময়িক। আজকে যদি এই সেটেলমেন্টে আমরা রাজি হয়ে যেতাম তাহলে এর থেকেও অনেক অনেক বেশি গুণ কষ্ট আমাদের পেতে হতো সারা জীবন ধরে। টাকাটা দিয়ে দিলে কি সব মিটে যেত? কি নিশ্চয়তা আছে যে টাকাটা দিয়ে দেওয়ার পরও ওই মেয়েটি প্রেসকে সবকিছু বলে দিত না? এখন তো কোর্টে নিয়ে গিয়ে ইন্দ্রবাবুকে নির্দোষ প্রমাণ করার সুযোগ রয়েছে, তখন তো সেটাও থাকতো না। সেটেলমেন্ট হয়ে গেলে লোকে বলতো নিশ্চয়ই আমাদের মধ্যে কিছু একটা গলদ আছে, নিশ্চয়ই টাকা দিয়ে আমরা মেয়েটির মুখ বন্ধ করে রাখার চেষ্টা করছি। কথাটা মিতুল কিন্তু ভুল বলছে না সুশোভন, তুই শুধু ওর উপর রিয়াক্ট করছিস। ওর দিকটাও ভেবে দেখ। আরে সব ভেবে দেখছি সব, কিন্তু কোনো সলিউশন তো পাচ্ছি না। সবকিছু সলিউশন রাতারাতি হয় না সুশোভন, কিন্তু মিতুল কাজটা কেন করেছে, কোন যুক্তিতে করেছে সেটা বলার ওকে সুযোগ দে। বাবা, আজ যদি ওই মেয়েটাকে আমরা টাকা দিয়ে দিতাম তাহলে একটা কাঁটা সারা জীবন আমার বুকের মধ্যে বেঁধে থাকতো। অনেক পূর্ণ বলে এরকম স্বামী, এরকম সংসার পেয়েছি। ব্যবসায় মন্দা এলে তো সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু বিশ্বাস বিশ্বাস একবার ভাঙলে যে সেটা আর ফিরবে না বাবা। ইন্দ্রবাবু আমার স্বামী, ওনার নামে কোনো প্রশ্ন উঠলে, কেউ কোনো খারাপ কথা বললে আমি সহ্য করতে পারি না বাবা। আজ আমি অন্তত জানি ইন্দ্রবাবু কোনো অন্যায় করেননি, উনি নির্দোষ। তাই আমি ইন্দ্রবাবু দুজনেই মাথা উঁচু করে হাঁটতে পারছি, ওই মেয়েটির চোখে চোখ রেখে কথা বলতে পারছি। কিন্তু আপনি যদি টাকাটা দিয়ে দিতেন আমরা সেটাও পারতাম না বাবা। আমি জানি ইন্দ্রবাবুর জন্য আপনাদের প্রত্যেকের খুব কষ্ট হচ্ছে, আমার কি হচ্ছে না? কিন্তু আমি তো ওনার স্ত্রী, ওনাকে আমি নিজের চোখে কি করে ছোট হতে দিতাম বাবা? কি করে এই কাজটা করতাম বলুন? বাবা, আমাকে ভুল বুঝবেন না বাবা, আপনি তো আমার শক্তি। আপনি যদি আমার পাশে না থাকেন তাহলে আমি জোর কি করে পাবো বলুন? আমি তো লড়াইটা করতে পারবো না। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। খোকা, খোকা তুই চুপ করে থাকিস না, মিতুল তো ঠিক কথাই বলেছে। এতে দাদু ভাইয়ের মান সম্মান নিয়ে টানাপোড়েন বাড়বে না, এতে ওদের সম্পর্কটা তো চিড় ধরবে। তার চেয়ে এই তো ভালো হলো, মিতুল দাদু ভাইয়ের পাশে দাঁড়িয়ে এই লড়াইটা লড়বে, একসাথে দুজনে এই বিপদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। তাতে ওদের সম্পর্কটা আরো শক্ত হবে, আরো মজবুত হবে। খোকা
তোর মা কিন্তু কথাটা একদম ঠিক কথা বলেছে। একজন স্ত্রীর যা করা উচিত মিতুল সেটাই করেছে, সেটাই করা উচিত। বাবা, আমি যা করেছি ইন্দ্রবাবুর কথা ভেবে করেছি, আমার স্বামীর কথা ভেবে করেছি। আমাকে ক্ষমা করে দেবেন। কেঁদো না মা, কেঁদো না। আসলে জানো মা, আমরা বড়রা সবসময় ভাবি আমাদের বয়স বেশি, আমাদের এক্সপিরিয়েন্স বেশি, তাই আমরা যা ডিসিশন নিচ্ছি সেটাই ঠিক। সবসময় সেটা ঠিক নয়। অনেক সময় ছোটরা পথ দেখায়। ভুল তো আমি করছিলাম, আমি ক্ষতিপূরণ দিতে রাজি হয়ে গেলাম। হ্যাঁ, ছি ছি ছি। আসলে জানো তো, তখন না, আমি তখন ইন্দ্রর বাবা ছিলাম না, তখন আমি লাইট ইন্ডাস্ট্রিজের মালিক ছিলাম। মা, মা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা, ভুলটা আমি ছি ছি বাবা, কি করছেন আপনি? আপনি আমার গুরুজন, আমার বাবা হয়ে আপনি আমার কাছে হাত জোড় করছেন। আমার যে নরকেও ঠাঁই হবে না। মা, না, ভুল করলে সেটা সংশোধন করতে হবে। আমাদের পরিবারের উপর যে বিপদের পাহাড় নেমে এসছে, সেটা আমরা সবাই একসঙ্গে ঠেকাবো, একসঙ্গে লড়বো। আমার ছেলেকে আমি নির্দোষ প্রমাণিত করে ছাড়বো। আমি শহরের বেস্ট লয়ার অ্যাপয়েন্ট করব। দেখি ওকে কে ফাঁসাতে পারে। আমি তোমায় ভুল বুঝিনি মা, আমি তোমায় ভুল বুঝিনি। মা গো, তুমি আমাকে শক্তি দাও মা, আমি যেন লড়াই করতে পারি। মিতুল মা, তুই কাঁদছিস কেন? কাঁদছি না তো মা। আমি জানি তুই মিথ্যে বলছিস, আমি দেখতে পাচ্ছি তুই কাঁদছিস। আর বুড়ো ছেলে কোথায়? তোরা বুড়ো ছেলেকে নিয়ে আসিস নি? তুই যে বললি আজ আমরা সবাই মিলে বাজি ফাটাবো, তোরা বুড়ো ছেলেকে ফিরিয়ে আনিসনি কেন? বল মিতুল মা, কেন আনিসনি? আমি তোকে কথা দিচ্ছি মা, তোর বুড়ো ছেলে খুব শিগগিরই বাড়ি ফিরে আসবে, আর আমরা সবাই একসাথে বাজি ফাটাবো। বলো। হোয়াট? হ্যাঁ ম্যাম, আমি অনেক চেষ্টা করেছিলাম, বিশ্বাস করুন আমার কথা।
ইন্দ্রবাবুর বাবা তো অলমোস্ট রাজি হয়ে গিয়েছিলেন সেটেলমেন্টের জন্য, কিন্তু লাস্ট মোমেন্টে ইন্দ্রবাবুর স্ত্রী মিতুল এসে এমন করলেন যে আমি শেষ পর্যন্ত আর ম্যানেজ করে উঠতে পারলাম না। ম্যাম জাস্ট শাট আপ। তুমি কেন টাকা নিয়েছিলে? কাজ করার জন্য। তো কাজটা করতে পারলে না তাহলে তুমি? শোনো, যা হয়ে গেছে হয়ে গেছে, পরের চালটা ঠিকঠাক দিতে হবে যাতে মিতুল আমার কাছে আসে, বুঝতে পেরেছো? শোনো, কোনো চালের এদিক ওদিক হলে কিন্তু তুমিও ফাঁসবে, হ্যাঁ? এটা মাথায় রেখো। সারাক্ষণ খালি মিতুল মিতুল। খুব চেষ্টা করছো না মিতুল? করো, কিন্তু কি হবে? সাক্ষ্য প্রমাণের জন্য তো তোমাকে আমার কাছেই আসতে হবে, কারণ আমি ছাড়া ইন্দ্রকে আর কে বাঁচাতে পারে? অনেক বড় লোক, হেভি বড় ব্যবসায়ী, অফিসে কি সব ওই মেয়েদের সাথে লটর পটরের কেস। কিরে, কি করেছিস? আরে অফিসে নাকি লটর বটর আছে, আবার বাড়িতে নাকি বউ বাচ্চাও আছে। ওরে বাবা, তাহলে তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, কিরে কি করেছিস? আমাদের একদম জানে খতম করে দেবো, জানে মেরে দেবো। কি হচ্ছে কি এখানে? এই যে ইন্দ্রবাবু, কি হচ্ছে এইসব? হ্যাঁ, একে তো একটা খারাপ কাজ করে ঢুকেছেন লকআপে, লকআপে ঢুকে আবার মারপিট করছেন। শুনেছেন? আপনি শুনেছেন কি বলছিল? খারাপ কথা বলছিল তো। দেখুন, খারাপ একটা কাজ করে লকআপে এসছে না, দু চার কথা কানে শুনবেন না তা কি হয়? আর এই যে এটা দেখেছো তো, এরপর যদি লকআপ থেকে একটা ওয়াচ পেয়েছি না, এটা কিন্তু সব কটার পিঠে ভাঙবো বলে দিলাম, মনে থাকে যেন। ইন্দ্রবাবু, আপনি ঠিক আছেন তো? মিতুল, আমি একদম ঠিক আছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমার শুধু আপনার এখানে থাকা নিয়ে চিন্তা, আর কিচ্ছু নিয়ে না। আপনি একদম চিন্তা করবেন না, আমরা প্রত্যেকে আছি, আর এই কেসটা আমরাই জিতবো। বাবা উকিলবাবুকে পাঠিয়েছেন। অফিসার, আমি মিস্টার লাইনের সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই, কাইন্ডলি একটু ব্যবস্থা করুন প্লিজ। দেখুন মিস্টার লাহিড়ী, এই ধরনের কেস কিন্তু খুব সেন্সিটিভ হয়, তাই আপনি আমাকে ডিটেলসে বলুন সেদিন রাত্রে কি কি ঘটেছিল। সেদিন কালী পুজোর রাত ছিল, অফিস থেকে সব এমপ্লয়ি তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছিল। আমাদের অফিসে নতুন একটি মেয়ে জয়েন করে, অনুরাধা অ্যাসিস্ট্যান্ট সোহিনী। ওর কিউবিকেলে কাজ করছিল, আমি দেখি, আমি ওকে বলতে যাই ও বাড়ি যাবে কিনা। আমি তখন বেরোচ্ছিলাম। তারপর সো দিস ইজ ইউর কফি। থ্যাংক ইউ স্যার। গুড নাইট। গুড নাইট। অনুরাধা, তুমি এখানে? মিস্টার লাহিড়ী, আপনি যখন অফিস থেকে বেরোলেন তখনই আপনার অনুরাধার সঙ্গে দেখা হয়, রাইট? হ্যাঁ, আমি অনুরাধাকে বাড়িতে ড্রপ করতে যাই, শুধু মাঝখানে একবার নেমেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। তা অনুরাধা এখন কোথায়? অনুরাধা তো বললো মুম্বাই চলে যাবে কালকে। ও, এখনই তো ওটা সকাল হয়ে গেছে। চার দেওয়ালের মাঝে বুঝতেই পারছি না কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে। আজকেই ও মুম্বাই চলে গেছে। ঘাবড়ানোর কিছু নেই, কিছুতেই পারবে না।
এই মেয়েটা কিছুতেই পারবে না কেসটা দাঁড় করাতে। অনুরাধা এসে যদি সাক্ষী দেয়, আমরা সমস্ত এভিডেন্স কোর্টে পেশ করব, তখনই কেসটা মিটে যাবে। আমার বিশ্বাস কেসটা আপনি জিতবেন। ও মিতুল, আপনাকে বলছি, আপনি যত দ্রুত সম্ভব অনুরাধাকে কলকাতায় আসতে বলুন। অনুরাধাই ওই মেয়েটিকে এনেছিলেন, সুতরাং তার হোয়ার অ্যাবাউটস অনুরাধার সমস্তটা জানে। সুতরাং তার মোটিভেশনটা কি এ ব্যাপারে প্রপার গাইডলাইন সে আমাদের দিতে পারবে, এবং শি ইজ আওয়ার প্রাইম উইটনেস। বলছি কি, অনেকক্ষণ তো হলো, হ্যাঁ? এবার তাহলে আসুন। কি ইন্দ্রবাবু, আপনি একদম মাথা গরম করবেন না, হ্যাঁ? একটা কথা জেনে রাখবেন, আমি সবসময় আপনার সঙ্গে আছি। পরিবারের প্রত্যেকটা মানুষ আছে, কোনো চিন্তা করবেন না আপনি। কেসটা আমরাই জিতবো। এখন আসি, সাবধানে থাকবেন কিন্তু। কনস্টেবল, মিস্টার লাইরিকে লকআপে ঢুকিয়ে দাও। অনুরাধা দিদিকে তো কিছুতেই ফোনে পাওয়া যাচ্ছে না। অর্কদা, তুমি পেলে? না গো, তখন থেকে ট্রাই করছি, ওর তো ফোনটাই লাগছে না। মুম্বাই ফিরে গেলে ফোনে পাওয়া যাবে না কেন? আমি অনুরাধার বাবাকে ফোন করছি, দাঁড়াও। হ্যালো, রঘুনাথজি কেমন আছেন? আমি সুশোভন লাইরি বলছি। রঘুনাথজি, আমি অনুরাধাকে অনেকক্ষণ ধরে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, পাচ্ছি না। ওকে একটু ফোন। হোয়াট? দেশের বাইরে গেছে? আসলে খুব আর্জেন্ট দরকার, বুঝেছেন? আপনার সঙ্গে যদি যোগাযোগ হয় না, আপনি কাইন্ডলি বলবেন আমাদের জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল কন্ট্যাক্ট করে। কি হচ্ছে বাবা, কি বললেন? অনুরাধা দেশের বাইরে চলে গেছে। কি বলছো আঙ্কেল? ও তো মুম্বাই গেছিল, দেশের বাইরে কি করে গেল? হ্যাঁ, মুম্বাই কাজ হয়ে যাওয়ার পর বন্ধুদের সাথে বিদেশে চলে গেছে। কি বলছেন কি এসব? উকিলবাবু তোমায় বারবার করে বলে দিলেন কালকে অনুরাধা দিদিকে কোর্টে নিয়ে যেতেই হবে। কি করবো এবার আমি? মিতুল, আমিও সত্যি বুঝতে পারছি না কি করা যাবে। প্রাইম উইটনেস আমাদের হাতে নেই। আমি একটা কথা বুঝতে পারছি না, এই অনুরাধা সৈনিকে কেনই বা অ্যাক্সিডেন্ট হিসেবে নিয়ে এলো, আর কেনই বা এখন নিজে বিদেশ চলে গেল। মানে এত রাগ হচ্ছে না যে কি বলবো। অর্কদা, এখন ওর ওপর রাগ করে তো কোনো লাভ নেই, আমাদের অন্য কিছু একটা ভাবতে হবে। অন্য কি ভাববো কলি? বলো কি ভাববো? উকিল স্পষ্ট করে মিতুলকে বলে দিয়েছে অনুরাধা এসে একবার সাক্ষী দিলে পুরো কেসটা মিটে যাবে, কিন্তু অনুরাধাই তো নেই। আমি সত্যি বুঝতে পারছি না কি করবো। আমরা ইন্দ্রকে কি করে বাঁচাবো বলো তো? অর্কদা প্লিজ এত ভেঙে পড়ো না, আমাদের কিছু একটা উপায় বার করতেই হবে। কি হবে এবার? ইন্দ্রকে ফিরিয়ে আনবো কি করে? এসব কি হচ্ছে বলে বাবা? আমি যে ইন্দ্রবাবুকে কথা দিয়ে এসেছি কাল ওনাকে আমি ছাড়িয়ে আনবো। অনুরাধা দিদিকে খুঁজে না পাওয়া গেলে কি কোর্টে নিয়ে যাব আমি? কাকে নিয়ে যাব? ইন্দ্রবাবুর হয়ে সত্যিটা কে বলবে? আমায় পথ দেখাও বলে বাবা, আমায় পথ দেখাও। মেয়েটা ঘুমিয়েই পড়েছে। দেশের বাইরে গেছে?
আসলে খুব আর্জেন্ট দরকার, বুঝেছেন? আপনার সঙ্গে যদি যোগাযোগ হয় না, কাইন্ডলি বলবেন আমাদের জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল কন্ট্যাক্ট করে। ওই মেয়েটা অনুরাধা দিদির লোক। এদিকে অনুরাধা দিদি থাকার কথা ছিল মুম্বাইতে, চলে গেল বিদেশে। এখন আবার ফোনেও পাওয়া যাচ্ছে না। এই সব কিছুর কোনো যোগাযোগ নেই তো? আমাকে এই কথাটা কাউকে বলতে হবে, কারোর সঙ্গে আলোচনা করতে হবে বিষয়টা নিয়ে। তো কার সঙ্গে আলোচনা করব? কলি দিদি। আমি কলি দিদিকে সবটা বলবো। অনুরাধা দিদি তো আমাকে অপছন্দ করে, ইন্দ্রবাবুর সাথে তো ওনার কোনো শত্রুতা নেই, বরং উনি ইন্দ্রবাবুকে পছন্দই করেন। ইন্দ্রবাবুর এত বড় ক্ষতিটা অনুরাধা দিদি কেন করতে যাবে? না না, আমি ভুল ভাবছি, ভুল পথে হাঁটছি আমি। কাল কি হবে? অনুরাধা দিদিকে পাওয়া না গেলে কোর্টে কিভাবে কেসটা সাজাবো আমি? বলে বাবা, তুমি আমার সহায় হও, বলে বাবা, আমাকে পথ দেখাও। তুমি দেখো কাল যেন আমি ইন্দ্রবাবুকে কোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে আসতে পারি।